আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন বাংলা কেয়ারের পক্ষ থেকে। আজ আমরা যে বিষয় নিয়ে শিখব সেটি হচ্ছে সমাস। বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট সমাস। এই সমাস থেকে প্রত্যেকটি পরীক্ষায় একটি না একটি প্রশ্ন হয়ে থাকে। আমরা এই সমাস নিয়ে সমাসের প্রাথমিক পরিচিতি নিয়ে এখন আমরা জানব। কেমন? তাহলে দেখেন, আমি এখানে একটি বাক্য লিখছি। যেমন আমি লিখলাম কি, যেমন সাহিত্য বিষয়ক সভা ইকুয়াল কি হবে, সাহিত্য সভা। ঠিক আছে, আপনারা একটু খুব মন দিয়ে শুনবেন, কারণ আমরা যদি এই বাক্যটা যদি বুঝি, দেন আমরা প্রত্যেকটি সমাস কিন্তু আমরা বুঝবো। তাহলে দেখেন, আমি এখানে অনেকগুলো ছোট ছোট বাক্য লিখছি, এগুলোর সাথে আমরা সমাসের মূল বেসিকটা এখন আমরা শিখে নেব। তাহলে সমাসের মূল পরিচিতি কি, প্রথমেই বলে রাখি, এই যে সমাস আমরা কেন করব, কি কারণে বাংলা ব্যাকরণ আসছেন, এই নিয়ে একটি কথা বলি। এই সমাস কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের কিন্তু মূল পাঠ নয়, এটি কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের কিন্তু মূল উপাদান নয়, এটি একটি সংস্কৃত ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা এই সংস্কৃত ব্যাকরণ থেকে আমরা বাংলা ব্যাকরণে কিন্তু এই সমাসটাকে নিয়ে এসেছি। তাহলে বোঝা যায়, তাহলে সমাস কোন রীতি থেকে এসেছে? অবশ্যই সংস্কৃত রীতি থেকে। তাহলে সমাস কোন রীতি থেকে আসছে? সংস্কৃত রীতি। ঠিক আছে। এরপরে দেখেন, যে এই যে সমাস করতে হলে এই যে আমরা ইকুয়ালের আগে যে বাক্যটি লিখছি, এই বাক্যটাকে অবশ্যই একটি সার্থক বাক্য হতে হবে। আমরা জানি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই ব্যাস বাক্যটি অবশ্যই একটি যোগ্যতা সম্পন্ন কিংবা সার্থক বাক্য হতে হবে। কেমন? এখন দেখেন, আমি এই যে সমাস করতে হলে বাক্যটা অবশ্যই সার্থক বাক্য হতে হবে। এই বাক্যটা বুঝেই সমস্ত পদ তৈরি করা, আবার সমস্ত পদ দেখেই এর সুন্দর একটি সার্থক বাক্য গঠন করার নাম হচ্ছে সমাস। এই সমাস, এই বাক্যটা কেন করব? এই সমাস করব কিসের জন্য? এই যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। অনেক লম্বা একটি পদকে আমরা একটি পদে নিয়ে যাব, এটার নাম হচ্ছে সমাস। তাহলে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একপদীকরণ, একত্রিতকরণ। এই দীর্ঘ বাক্যকে, দীর্ঘ পদকে আমরা সংক্ষেপ করে ফেলবো, মিলন করব, একটা পদে নিয়ে যাব, এর নাম হচ্ছে সমাস। এরপরে এই বাক্যটার অর্থটাকে সংক্ষেপ করার জন্য এই সমাসের সৃষ্টি, এই সমাসের আবির্ভাব। এরপরে এই সমাস অবশ্যই সংস্কৃত রীতি থেকে এসেছে, আমি আগেই বললাম। এরপরে এই সমাসের এই পার্টটি আমাদের বাংলা ব্যাকরণের চারটি আলোচ্য বিষয় আছে। এই আলোচ্য বিষয় হচ্ছে চার প্রকার। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব, দুই হচ্ছে শব্দ ও রূপ তত্ত্ব, তিন বাক্যতত্ত্ব, চার অর্থতত্ত্ব। এই সমাস হচ্ছে শব্দ ও রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ ও রূপ তত্ত্বের। এবার দেখেন, এই সমাসের সাথে মিল আছে বাংলা ব্যাকরণের কোন অধ্যায়ের? তাহলে মনে রাখবেন, এই সমাস মানে মিলন করা, এক পদে নিয়ে যাওয়া। আবার সন্ধি যেটি আছে, সন্ধি মানে হচ্ছে মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থেও মিলন, তাহলে সমাস শব্দের অর্থটাও কি? মিলন, এক পদে নিয়ে যাওয়া। তাহলে সমাসের সাথে মিল আছে কার? সন্ধির। কিংবা সন্ধির সাথে মিল আছে কার? সমাসের। এবার দেখেন, এই যে একটি সার্থক বাক্য, এই সার্থক বাক্যটি এখানে তিনটি পদ। কয়টি পদ? তিনটি। এই বাক্যটার মধ্যে আরো অনেক দীর্ঘ পদ হতে পারে। যতটি অংশ থাকুক না কেন, যতটি পদ থাকুক না কেন, এই যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক পদে নিয়ে যাওয়াকে কি বলবো? সমাস বলে। এক পদে নিয়ে যাওয়াকে, মিলনকে এক পদে নিয়ে যাওয়া বা এক পদে মিলনকে সমাস বলে। এরপরে এই যে সমাসের মাধ্যমে নতুন একটি অর্থবোধক শব্দ তৈরি হয়, নতুন অর্থবোধক শব্দ গঠন হয়। এই হচ্ছে আমাদের সমাসের এই যে প্রাথমিক আলোচনা। এখন আমরা দেখে নেব, এবার আমরা দেখব এই যে সমাস আমরা যে করব, ব্যাকরণবিদদের সিদ্ধান্ত মতে এই যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এই বাক্যটাকে আমরা একাধিক নামে ডাকবো। সেটি হচ্ছে এক, ব্যাস বাক্য। এটাকে আমরা বিগ্রহ বাক্য বলতে পারবো, এটিকে আমরা আবার সমাস বাক্য বলতে পারবো। তাহলে এই টোটাল বাক্যটা, এই যে দীর্ঘ বাক্যটাকে আমরা কয়টি নামে রাখতে পারবো? তিনটি নামে। একটা হচ্ছে ব্যাস বাক্য, দুই হচ্ছে বিগ্রহ বাক্য, তিন হচ্ছে সমাস বাক্য। তবে সবচেয়ে বেশি পরিচিত ব্যাস বাক্য নামে। পরীক্ষায় যদি প্রশ্ন হয় ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্যের অপর নাম সমাস বাক্য। সমাস বাক্যের অপর নাম ব্যাস বাক্য।
এবার দেখেন এই দীর্ঘ বাক্যটার মধ্যে অনেকগুলো পদ থাকতে পারে, অনেকগুলো অংশ থাকতে পারে। এই যে দেখেন এখানে 1 2 3, এখানে 3টি পদ আছে। এই বাক্যটা আরো দীর্ঘ হতে পারে। তাহলে দীর্ঘ হলে যতটি অংশ থাকুক না কেন বা যতটি পদ থাকুক না কেন, প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি পদকে বলবো আমরা সমস্যমান পদ। তাহলে এই সভা এটাও সমস্যমান পদ, বিষয়ক এটিও সমস্যমান পদ, সাহিত্য এটিও সমস্যমান পদ, বা এখানে যদি আরো দীর্ঘ হয় তাহলে এগুলো এক একটা সমস্যমান পদ। এরপরে আমরা যে নতুন যে একটি অর্থবোধক পদ তৈরি করলাম, শব্দ তৈরি করলাম, এই শব্দটাকে আমরা দুটি নামে ডাকবো। একটা হচ্ছে আপনার যে সমস্ত পদ, আরেকটি হচ্ছে সমাসবদ্ধ পদ, দুটি নাম। তাহলে এই টোটাল দুটি পদ যুক্ত একটি নতুন শব্দ। এই দুটি নতুন শব্দকে আমরা কয়টি নামে ডাকবো? দুটি নামে। একটা হচ্ছে সমস্ত পদ আর একটা হচ্ছে সমাসবদ্ধ পদ, তবে সবচেয়ে বেশি পরিচিত সমস্ত পদ নামে। মনে রাখবেন এই সমস্ত পদটি অবশ্যই দুটি শব্দ এখানে জোড়া থাকবে, লাগানো থাকবে। একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে সভা। সাহিত্য একটা শব্দ, সভা একটা শব্দ, দুটি শব্দ লাগানো থাকে। মনে রাখবেন সমস্ত পদ দুটি শব্দ লাগানো থাকে। এই যে একটি অংশ আর একটি অংশ, দুটি অংশ এখানে। প্রথম অংশকে বলবো আমরা পূর্বপদ, দ্বিতীয় অংশটাকে বলবো আমরা পরপদ। প্রথমটাকে বলবো আমরা পূর্বপদ, দ্বিতীয়টাকে বলবো আমরা পরপদ। সমস্ত পদ মাঝে মাঝে এটি 3টি অংশও হতে পারে, এগুলো ব্যতিক্রম। তবে সমস্ত পদ সবসময় দুটি শব্দ লাগানো থাকে, প্রথম পূর্বপদ, পরপদ। এই পরপদকে আবার উত্তর পদও বলা যায়, উত্তর পদও বলা যাবে। কেমন? এই তাহলে এখন দেখেন আমি এখানে 8 নং পয়েন্টে লিখলাম কি সমাসের মৌলিক উপাদান কয়টি। তাহলে সমাসের মৌলিক উপাদান হচ্ছে 5টি। কি কি? এই যে ব্যাস বাক্য, তারপরে হচ্ছে সমস্ত পদ, তারপর হচ্ছে পরপদ বা উত্তরপদ, পূর্বপদ, সমাসসমান পদ। তাহলে এখানে কয়টি অংশ আসছে? অংশ 1 2 3 4 5। তাহলে সমাসের মৌলিক উপাদান হচ্ছে 5টি। কখনোই বলবেন না যে 2018 সালে একটি ব্যাংকে প্রশ্ন আসছিল সমাসের মৌলিক উপাদান কয়টি, তখন হবে 5টি, কিন্তু প্রকারভেদ নয়। এই যে একটি শব্দকে, একটি বাক্যকে বিশ্লেষণ করে আমরা যেই অংশগুলো বের করলাম, এই 5টি অংশ, এগুলোকে বলবো আমরা সমাসের মৌলিক উপাদান। তাহলে সমাসের এই প্রাথমিক আলোচনা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা প্রকারভেদ নিয়ে প্রত্যেকটি অংশ নিয়ে আমরা এক এক করে সামনে এগিয়ে যাব। ইনশাআল্লাহ সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।